দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল, ডাক্তার পিটিয়ে বার্তা দিলেন মোথার নেতা। নির্বাচনে তিনি জিততে পারেননি তো কি হলো, 0 থেকে 13 আসনে জয় পেয়েছেন। প্রথমবার ভোটে দাঁড়িয়েই একবারের প্রধান বিরোধী দল হয়েছেন। এডিসিতে রয়েছে ক্ষমতায়, আর তাই ভোটে জিততে না পারলেও স্থানীয় মানুষের কাছে, এমনকি বিভিন্ন সরকারি কার্যালয়ে আধিকারিকদের কাছেও বিধায়কের মতোই মর্যাদা চান তীব্রামতার নেতা বীরলাল নোয়াতিয়া। তিনি মাতাবাড়ি কেন্দ্রে এবার মতার প্রার্থী থাকলেও জিততে পারেননি। তাকে হারিয়ে দিয়ে জয় পেয়েছেন বিজেপির অভিষেক দেবরায়। কিন্তু নিজেকে বিজিত বিধায়ক বলেই পরিচয় দিতে থাকেন যত্রতত্র। মঙ্গলবার ব্যক্তিগত প্রয়োজনে তিনি তার সঙ্গী বিকাশ নোয়াতিয়াকে সঙ্গে করে রাতে আনুমানিক 9:30 নাগাদ গিয়েছিলেন গর্জি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক তাকে ডেকে বিধায়কের মতো সম্মান জানাননি। চিকিৎসক বিল্লালবাবুকে ডেকে স্যালুট দেননি। বিল্লালবাবুকে চেয়ার ছেড়ে দিয়ে নিজে দাঁড়িয়ে থাকেননি। কথায় কথায় স্যার স্যার, ইয়েস স্যার বলেননি। আর তখনই খেপে যান মোথার নেতা। তিনি বারবার চিকিৎসক সপ্তদ্বীপ দাসকে বলতে থাকেন যে তিনি বিজিত বিধায়ক। কিন্তু ডাক্তারবাবু বুঝে যান বিজিত বিধায়ক বলে কিছু হয় না। যিনি বুটে জয় পান তিনি বিধায়ক হন, যিনি পরাজিত হন তিনি জনতার সমর্থন না পেয়ে হেরে যাওয়া একজন প্রার্থী মাত্র। ফলে বিল্লালবাবু বারবার বলার পরেও তিনি চেয়ার ছেড়ে দিয়ে নেতাবাবুকে তোষামোদ করে বসাননি। এই অভিযোগে প্রথমে ডাক্তারবাবুকে তুই তুকারি দিয়ে শুরু করেন। এরপর ডাক্তার সপ্তদ্বীপ দাসের উপরে হাত তুলেন। শেষ পর্যন্ত বাইকের চাবি হাতে নিয়ে তা দিয়ে মাথায় মারেন। সঙ্গে সঙ্গেই ঢলে পড়ে যান ডাক্তারবাবু। তার উপর বর্বরোচিত আক্রমণ হয় বলে অভিযোগ উঠেছে। সঙ্গে সঙ্গে অন্যান্য চিকিৎসা কর্মীরা ডাক্তার সপ্তদ্বীপ দাসকে চিকিৎসা শুরু করেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে পাঠিয়ে দেন। এই অবস্থায় তীব্রামতার নেতা বীরলাল নোয়াতিয়া এবং বিকাশ নোয়াতিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসকের উপরে এইভাবে একজন নেতার আক্রমণের ঘটনায় চিকিৎসক এবং চিকিৎসা কর্মী মহলেও তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে বুধবার রাত পর্যন্ত কর্তব্যরত চিকিৎসকদের উপরে হামলার অভিযোগে এবং কর্তব্যে বাধাদানের অভিযোগে বীরলাল নোয়াতিয়া ও বিকাশ নোয়াতিয়াকে গ্রেফতার করা হয়েছে এমন কোনো খবর নেই। টাকা পড়ে আছে, কাজে লাগে না মানুষের। প্রশাসনের এখন অর্থ বছরকে সামনে রেখে মোট দুটো বিভাজন। একদল চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটি সরকারি দপ্তর এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলো সর্বশেষ অবস্থান খতিয়ে দেখুন। জানুয়ারি মাসের এখন প্রায় শেষ দিক, ফেব্রুয়ারি মাস পেরুলেই শুরু হয়ে যাবে অর্থ বছর শেষ হওয়ার তোড়জোড়। এদিকে যে কোনো সময় লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার একটি অবস্থা তৈরি হয়ে আছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের প্রায় প্রতিটি দপ্তরের কাছেই কোটি কোটি টাকা অব্যয়িত হয়ে পড়ে রয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন আমলাদের মধ্যে একদল চাইছেন মুখ্যমন্ত্রীর বিষয়টি গুরুত্ব সহকারে দেখুন। রিভিউ করলে প্রতিটি দপ্তরের সর্বশেষ অবস্থান বেরিয়ে আসবে। অন্যদিকে আরেক দল উচ্চ আমলারা চাইছেন যে করেই হোক মুখ্যমন্ত্রীর দরবারে যাতে আগামী 2 মাসের মধ্যে তাদেরকে রিভিউর নাম করে ডাকা না হয়। এর পরিস্থিতিতে এখন মহাকরণ রীতিমতো 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বেশ কয়েকটি দপ্তরের প্রধান সচিব এবং সচিবরা চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা নিদেন পক্ষে দপ্তরের মন্ত্রীরা একটি প্রোগ্রাম রিভিউ করুন। অন্যদিকে আরেকটি পক্ষ এর ঠিক উল্টো পথেই হাঁটছেন। বিষয়টি নিয়ে বুধবার রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহার ঘরে একটি জোরালো আলোচনা হয়েছে বলে খবর। তবে মুখ্য সচিবের ঘরে যে এদিনই এই বিষয়টি নিয়ে জোরদার আলোচনা হয়েছে, বিষয়টি এমনটা নয়। গত কয়েক সপ্তাহ ধরেই মুখ্য সচিবের ঘরে বেশ কয়েকটি দপ্তরের সচিবরা এবং প্রধান সচিবরা অব্যয়িত অর্থ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে চলেছেন। কিন্তু হলে কি হবে, একই রকমভাবে বেশ কয়েকজন প্রধান সচিব
এবং সচিবরা কোনোভাবেই নিজেদের দফতর কিংবা কেন্দ্রীয় নানা প্রকল্পের অব্যয়িত অর্থ নিয়ে মুখ্যমন্ত্রীর মুখোমুখি হতে চান না। বুধবার মুখ্য সচিব নিজেই বিষয়টির গুরুত্ব আন্দাজ করে একটি মহলকে জানিয়েছেন তিনি খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীকে সরকারের বিভিন্ন দপ্তরের অব্যয়িত অর্থের বিষয়টি নিয়ে নিজের মতামত জানাবেন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রয়ে গিয়েছে। তাছাড়া শিক্ষা দপ্তর থেকে শুরু করে কৃষি দপ্তর, পর্যটন দপ্তর থেকে শুরু করে পূর্ত দপ্তর, প্রত্যেকটি দপ্তরের কাছেই অব্যয়িত অর্থের পরিমাণ বিশাল। এই পরিস্থিতিতে এখন নতুন করে খুব একটা যে সরকারি অর্থ ব্যয় করার সুযোগ পাওয়া যাবে এমনটাও নয়। আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনের বিধিনিষেধ জারি হয়ে গেলে সরকারি বিভিন্ন অর্থ ব্যয়ের বিষয়টি ধামাচাপা পড়ে যাবে। হাতে এখন শুধু ফেব্রুয়ারি মাস। সরকারি দফতরগুলিতে মার্চ মাস শেষ হয়ে যায় ইউসি বা অ্যাডজাস্টমেন্ট দিতে দিতেই। যেভাবে মহাকরণের এক একটি দপ্তরের প্রধান সচিব এবং সচিবদের মধ্যে অব্যয়িত অর্থ নিয়ে রীতিমতো দুটো ভাগ প্রকাশ্যে চলে এসেছে। তাতে আর যাই হোক, সরকার চাইলেও আগামী 1.5-2 মাসের মধ্যে সমস্ত অর্থ খরচ করতে পারবে না। এই পরিস্থিতিতে এখন সমস্যার সমাধান সম্ভব যদি রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা অন্যান্য দপ্তরের মন্ত্রীরা এক একটি সরকারি কার্যালয়ের এবং কেন্দ্রীয় প্রকল্পগুলোর সর্বশেষ অবস্থান নিয়ে বৈঠকে বসেন। তবে সেই বৈঠকের পরে ফিরে এসে আমলারা কতটা কাজে এগিয়ে নিয়ে যেতে পারবেন সেই নিয়েও জোর সন্দেহ খোদ মহাকরণের ভেতরেই। বুধবার রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা তার নিজের অবস্থান ঠিক রাখার জন্য বিষয়টি নিয়ে ব্যক্তিগত স্তরেরও কয়েকজন ঊর্ধ্বতন আমলাদের সঙ্গে কথা বলেছেন বলে শোনা গিয়েছে। এদিকে এক একটি জেলার জেলাশাসক এবং মহকুমা স্তরের অন্য প্রশাসনিক আমলারা কতটা খরচ করেছেন বা আগামী 1.5-2 মাসে আর কতটা খরচ করবেন, বুধবার রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা তার নিজের অবস্থান ঠিক রাখার জন্য বিষয়টি নিয়ে ব্যক্তিগত স্তরেও কয়েকজন ঊর্ধ্বতন আমলাদের সঙ্গে কথা বলেছেন বলে শোনা গিয়েছে। এদিকে এক একটি জেলার জেলাশাসক এবং মহকুমা স্তরের অন্য প্রশাসনিক আমলারা কতটা খরচ করেছেন বা আগামী 1.5-2 মাসে আর কতটা খরচ করতে পারবেন এই নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে। যদি সব ঠিকঠাক থাকে হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী কয়েক সপ্তাহের মধ্যে এক একটি সরকারি দপ্তরের রিভিউ করতে পারবেন। এখন দেখার যেখানে পরিস্থিতি এগুচ্ছে তাতে মুখ্যমন্ত্রী আদৌ সময় করে প্রতিটি সরকারি দপ্তরকে সমান গুরুত্ব দিয়ে রিভিউ বৈঠক করতে পারেন কিনা। যদি তা সম্ভব হয় আখেরি লাভ হবে সরকারেরই। সোজা সাপটা বঞ্চিত আমরাই। একটা সময় এই রাজ্যেই স্লোগান ছিল লোকাল ফর ভোকাল, অর্থাৎ স্থানীয়দের উন্নয়নের বার্তা। কিন্তু দেখা গিয়েছে 2018 সালে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরই ত্রিপুরায় শুধু চাকরিতেই নয়, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার লোকালদের জায়গা দখল করে নিচ্ছে ভিন রাজ্যের মানুষ। 2018 সালের মার্চের পর খোদ সচিবালয় থেকেই ভিন রাজ্যের অতিথিদের ভিড় বাড়তে শুরু করে। গত 6 বছরে যে সমস্ত সরকারি চাকুরি হয়েছে তাতে ভিন রাজ্যের অতিথি রয়েছেন বেশ একটা অংশ। টাকা দিয়ে অবৈধভাবে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড বানিয়ে সেই টাকার বিনিময়ে পিআরডিসি তৈরি করার খেলায় যারা সফল তারা অনেকেই রাজ্যের লোক পরিচয়ে চাকরি নিয়েছেন। দেখা গিয়েছে গ্রুপ সি চাকরিতেও ভিন রাজ্যের অনেক ডিগ্রিধারী যুবক যুবতী অফার পেয়ে কাজে যোগ দিয়েছেন। এবার তো খুদ যুব কল্যাণ ও শ্রমমন্ত্রীর অন্য দফতরেরও ভিন রাজ্যের লোকের কাছে চাকরি গেল। শোনা যাচ্ছে একদিকে ভিন রাজ্যের লোকদের চাকরির সুযোগ করে দেওয়া, তো অন্যদিকে চাকরির বয়সও বাড়ানোর সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপদ এখন বেকার যুবক যুবতীদের। খবর রয়েছে খোদ ক্রীড়া দফতর থেকে খেলো ইন্ডিয়া স্কিমে যে চাকরি দিচ্ছে তাতে নাকি প্রার্থীদের বয়সসীমা 65 বছর রাখা হয়েছে। স্পষ্ট যে অবসরপ্রাপ্তদের জন্য এই সুব্যবস্থা। রাজ্যের বেকারদের চাকুরির সুযোগ নষ্ট করে একদিকে ভিন রাজ্যের লোকদের চাকুরি, তো অন্যদিকে অবসরপ্রাপ্তদের চাকুরির খেলায় মেতেছে রাজ্য প্রশাসন। অভিযোগ বেকারদের, সরকারি চেকে টাকা নেই, তালা অফিসে। লজ্জাজনক ঘটনার সাক্ষী অমরপুরবাসী। একদিকে সুশাসনের নেতা মন্ত্রীরা দাবি করছেন ঢালাও হারে কেন্দ্র এবং রাজ্য সরকার মানুষের প্রয়োজনে অর্থ খরচ করছেন, আন্দোলন ছাড়াই মানুষের দাবি দেওয়া পূরণ হয়ে যাচ্ছে। কিন্তু ব্যতিক্রম দেখা গেল অমরপুরে। সেখানে নগর পঞ্চায়েতের 28 জন সাফাই কর্মী গত 4 মাস ধরে বেতন পাচ্ছেন না। চলতি মাসেও যদি বেতন না মিলে তাহলে
5 মাসে গিয়ে পড়বে। কী কারণে তাদের বেতন দেওয়া হচ্ছে না তার কোনো উত্তর নেই।